আম্মু কো এখন খোঁজা ফার্স্ট করে আইলো ওই তো এখন 9টা বাজে আর টাইম 9টার সময় আজকে 8:59 দিই ওই তো 59 দিই এই সেনে হাত তুই কালকে মেসেঞ্জারে ফোন দিসলি কেন? একটা জিনিস জানার জন্য তোর কাছে অঙ্ক করছিস? আমার হলো তো একটা হইছে আর দুইটা করব। এই তুই কি ইংলিশ শুরু করছিস? না আমি ইংলিশ পারিনি এখনো। আমিও এখনো করিনি। তোর কি তুই পারবি ওটা? স্যারকে তো বলছি দেখি স্যার যদি দেয় তাহলে তো হল। হ্যাঁ ওটা স্যারের কাছে নেওয়া লাগবে। ওটা স্যারকে আজকে বলিস আবার সবাই মিলে। হ্যাঁ সেটাই ভালো হবে। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম। মর্নিং স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওরা তো ভালো নেই, পরে থাকলে বলবো নি। আচ্ছা, আমরা মুজিব কবিতা পড়েছিলাম, মনে আছে? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা এখন দেখো মুজিব কবিতার পরে কি আছে জানো তোমরা? মুজিব কবিতার পরে কি আছে জানো? আসমানি। আসমানি, আসমানি নয়। তোমাদের শর্ট সিলেবাস দেখো, শর্ট সিলেবাস দেখেছো? আসতে দাও। নাচতে দাও নাই, আছে কি? সিলেবাস দেখো, সিলেবাস আছে তো। আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা একটু দাঁড়াও। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। শুনবো জিহানের কাছে যে কাউকে কিরকম ভাবছিল বলেই এবার টাকার অঙ্ক তোমাদের দুটি গল্প ছিল, গদ্য ছিল দুটি, তোলপাড় আর অমর একুশে, ঠিক আছে? তোলপাড় আর অমর একুশে তো পড়া হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এরপরে তোমাদের কি কবিতা, তাই না? আচ্ছা এরপরে কবিতা দেখো। আচ্ছা কবিতা ঝিঙে ফুল হয়ে গেছে, ঝিঙে ফুল ছিল। আচ্ছা এরপরে মুজিব আছে এই দুটি কবিতায়, ঠিক আছে? ঝিঙে ফুল আর মুজিব এই দুটি কবিতায় তোমাদের, আর অন্য কোনো কবিতা পড়তে হচ্ছে না, শর্ট সিলেবাসে। বুঝতে পেরেছো?
কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এরপরে যে কবিতাগুলি আছে এই কবিতাগুলি আমাদের সিলেবাস নয়। আচ্ছা, মুজিব থেকে আজকে আমরা দেখি পড়ব কালকে আমরা পড়েছিলাম রুকনুজ্জামান খান সম্পর্কে আমরা জেনেছি কালকে। আচ্ছা, আজকে আমরা মুজিব কবিতায় দেখব যে পাঠ পরিচিতি। এই কবিতাটির পাঠ পরিচিতিতে দেখো কি কি আছে। প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখব, এরপরে এর এমসিকিউ কিছু সামান্য কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, এরপরে সৃজনশীল নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবাই রেডি হও। পাঠ পরিচিতি দেখো, পাঠ পরিচিতি তোমাদের সামনে নাও। পাঠ পরিচিতিতে কি বলা হচ্ছে দেখো। মুজিব কবিতায় রুকনুজ্জামান খান মমতা মাখা ভাষায় আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতি কথা তুলে ধরেছেন। এই স্বাধীন দেশের তিনি স্থপতি, জাতির পিতা। এই দেশকে ভালোবাসতেন বলে তিনি সংগ্রাম করেছেন ও জীবন দিয়েছেন। তার এই ভালোবাসা ও দেশপ্রেমের মূল্য অপরিসীম। বাংলার মানুষ, প্রকৃতি, আকাশ, বাতাস সব জায়গাতে তিনি বিরাজমান। প্রতিটি শিশুর অমলিন হাসিতেও তার অকৃত্রিম উপস্থিতি। যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে। তাহলে পাঠ পরিচিতি যে কবিতাটি আমরা পড়েছি এই কবিতাটির মূল ভাবটাকে এখানে তুলে ধরেছে যে মুজিব কবিতায় রুকনুজ্জামান খান, কবি রুকনুজ্জামান খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা তুলে ধরেছেন এবং তিনি যে আত্মত্যাগের কারণে, তার মহানুভবতার কারণে আমাদের বাংলার সকল ঘরে ঘরে প্রত্যেকটি স্থানে তার উপস্থিতি তিনি তুলে ধরেছেন এবং একটি দৃষ্টান্ত দিয়েছেন শিশুর সঙ্গে, যে শিশুর অমলিন হাসি যেরকম বঙ্গবন্ধুর হাসি সেরকম। যখন আমরা আমাদের ঘরে কোনো শিশুর হাসি দেখতে পাই তখন আমরা কল্পনা করি বঙ্গবন্ধুর হাসিকে। ঠিক আছে? তাহলে শেষে বলেছেন যে আমরা পৃথিবীতে এই বাংলা নামে আমাদের দেশ যতদিন থাকবে, আমরা যতদিন এই বাংলাতে থাকব ততদিন পর্যন্ত বঙ্গবন্ধুকে আমরা কি করব? স্মরণ করব এবং বলবো, কি বলবো? শেষ লাইনে বলছে, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। ঠিক আছে? তার উপস্থিতি করব। অর্থাৎ আমরা মৃত মানুষ কখনো ঘুরে আসে না। তাহলে এখানে কবি কি বুঝাতে চেয়েছেন যে আমাদের মাঝে যেন আবার সেরকম তার মতো নেতা আসে যারা অকাতরে জীবন দিয়েছেন দেশের জন্য, দশের জন্য। সেরকম মহানুভব নেতা যেন আমাদের মাঝে ঘুরে আসে, এই কামনাও করেছেন কবি। আর তাহলে আমরা এখান থেকে যে ছোট প্রশ্নগুলি আসতে পারে, যেমন জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে ফসলের হাসিতে আমরা কার হাসি খুঁজে পাই? শেখ মুজিবের হাসি খুঁজে পাই, তাই না? আচ্ছা, বাঙালি কতদিন কামনা করবে মুজিবকে ফিরে আসার কামনা করবে? কতদিন বলতো? যতদিন। হ্যাঁ, কতদিন বলতো?
যতদিনে বাংলা থাকবে, যতদিনে বাংলা থাকবে। আচ্ছা, শিশু সওগাত পত্রিকার সম্পাদক কে ছিল বলতো? শিশু সওগাত, না, মোহাম্মদ নাসিরউদ্দিন। মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদনা করেছেন, কিন্তু রকুনুজ্জামান খান এখানেও জড়িত ছিলেন, এখানেও কাজ করেছেন। ঠিক আছে। আচ্ছা, রকুনুজ্জামান খান পেশায় একজন কি ছিলেন, কে বলতে পারো? সাংবাদিক। সাংবাদিক ছিলেন। আচ্ছা, সাংবাদিক ছিলেন, তাই না? ঝিকিমিকি তার কোন ধরনের গ্রন্থ? ঝিকিমিকি কোন ধরনের গ্রন্থ বলো? ঝিকিমিকি বই দেখে বলছো? হ্যাঁ, ঝিকিমিকি হলো গল্প সংকলন। ঠিক আছে। আচ্ছা, তিনি মরণোত্তর কোন পুরস্কার পান? মরণোত্তর কোন পুরস্কার পান, কে বলতে পারবে? স্বাধীনতা পুরস্কার। হ্যাঁ, স্বাধীনতা পুরস্কার মরণোত্তর। ঠিক আছে। আচ্ছা, যা হোক, এবার আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করি। দেখো, সৃজনশীল। আচ্ছা, এখানে আমরা অনুচ্ছেদটি আগে পড়ে নিই। মধুমতি একটি অবহেলিত গ্রাম, গ্রামের নাম মধুমতি। জনসংখ্যা কম নয়, তবুও শিক্ষার হার কম হয় এগুতে পারছে না গ্রামটি। রশিদ সাহেব গ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ হলেন, গ্রামটিকে একটি আদর্শ গ্রামে পরিণত করলেন। রশিদ সাহেব আজ নেই, তবুও মধুমতি গ্রামের প্রতিটি ঘর তাকে তার কীর্তির জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করছে। তাহলে একটা গ্রাম, গ্রামের নাম মধুমতি, এই গ্রামটির স্থপতি হলো কে? রশিদ মিয়া। ঠিক আছে, রশিদ সাহেব। এখানে কোনো গ্রাম ছিল না, তিনি গ্রামের প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, ঘর বাড়ি করার পরে আস্তে আস্তে লোকজন সেখানে বসবাস আরম্ভ করে, তারপরে এখানে একটা গ্রামের প্রতিষ্ঠা হয়। আচ্ছা, গ্রাম কে প্রতিষ্ঠা করে? অনুচ্ছেদটি আগে ভালো করে বুঝে নিতে হবে, সিচুয়েশন এটা। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। আচ্ছা, বলো তো, গ্রামের এই গ্রামটি স্থাপন করেছেন কে? মধুমতি গ্রাম, রশিদ সাহেব। ঠিক আছে। আচ্ছা, আমরা রীতি অনুযায়ী জানি যে ক নাম্বার প্রশ্নের উত্তর এখানে খুঁজে আমরা পাবো না। ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা সরাসরি কোথায় পাবো? মুজিব কবিতাতে পাবো। আচ্ছা, লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, শব্দার্থ যেখানেই হোক না কেন, টিকাতে হোক, সেখানে আমরা সরাসরি পাবো। আচ্ছা, এটার উত্তর আমরা ওখানে যদি না পাই, তাহলে কি বলেছিলাম যে ক নাম্বার প্রশ্নটি হয়নি, ত্রুটিপূর্ণ। ঠিক আছে, ত্রুটিযুক্ত প্রশ্ন। তাহলে আমরা দেখি এখানে ক নাম্বার প্রশ্নে কি দিয়েছে? কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে? এর উত্তর সরাসরি আসে না? কার মধুর হাসিতে? বঙ্গবন্ধু। কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে? হ্যাঁ, বলো, কে বলতে পারবে? বঙ্গবন্ধু। হ্যাঁ, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু। শোনে শিশুর শিশুর শিশুর, ঠিক আছে। বাঙালির বাঙালির ঘর ভরে ওঠে। ঠিক আছে। আচ্ছা, তোমরা আন্দাজ করে বলছো এটা বঙ্গবন্ধু, কিন্তু অ্যান্সার ভুল হলো, সঠিক হলো না। ঠিক আছে। আচ্ছা, কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে? শিশুর মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে। ঠিক আছে। মুজিব আয় ঘরে ফিরে আয়, এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। তাৎপর্য বুঝাই দিয়েছি না? এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে? এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে শেখ মুজিব মরে গেছে, তাকে কবর থেকে তুলে নিয়ে আসতে হবে, তুলে নিয়ে আসবো আমরা, তাই বুঝাচ্ছি। কবিতায় বুঝাতে চাননি। তাহলে কবি কি বুঝাতে চেয়েছেন? মুজিব আয় ঘরে ফিরে আয়। তাহলে এই দ্বিতীয় খ নাম্বার প্রশ্নের নাম কি? অনুধাবন। তাহলে দুটি অংশে লিখতে হবে। কয়টি অংশে লিখতে হবে?
দুটি অংশে দুটি অংশে লিখতে হবে। প্রথম অংশে কি থাকবে? জ্ঞান। দ্বিতীয় অংশে কি থাকবে? অনুধাবন। অনুধাবন। প্রথম অংশে যে জ্ঞান থাকবে সেই জ্ঞানটা আমরা কি করব? প্রথমে লিখব। এখানে যা বলেছে সেটা আগে লিখি। মুজিব আয় ঘরে ফিরে আয়, এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে এই বাক্যের তাৎপর্য কি? মুজিবকে ফিরে পাবার আকাঙ্ক্ষা, ঠিক আছে? তাহলে মুজিব আয় ঘরে ফিরে আয় এই বাক্য দ্বারা শেখ মুজিবকে পাওয়ার আকাঙ্ক্ষা, তার উপস্থিতি কামনা বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এর দ্বিতীয় প্যারাতে ব্যাখ্যা করব। দেখো দ্বিতীয় প্যারাতে কি ব্যাখ্যা করব? যে শেখ মুজিবের অবদান কিছু বলবো, তারপরে তাকে যে মানুষ ভুলতে পারে নাই, মনের মণিকোঠায় স্থান দিয়েছে এবং তার উপস্থিতি কামনা করছে, এই কথাগুলি তারপরে আমাদের আসবে। সরাসরি আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলি শোনাও, মনোযোগ দাও। আচ্ছা, প্রথম অংশে আমরা বললাম শেখ মুজিবকে ফিরে পাবার আকাঙ্ক্ষা বা তার উপস্থিতি কামনা বোঝানো হয়েছে। দ্বিতীয় অংশে বলবো বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান বাংলার স্বাধীনতার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। স্বাধীনতায় তার আত্মত্যাগের কথা বাঙালি ভুলতে পারে নাই, জীবনেও কখনো ভুলতে পারবে না। তাই তো মুজিব কবিতায় কবি এখানে শেখ মুজিবকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা বা তার ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল তোমাদের কি অনুধাবন, ঠিক আছে? তাহলে প্রথম অংশে আমরা কারণটা বলবো, ওই কারণটাই ব্যাখ্যা করব। প্রথম অংশে কি বলেছি? ফিরে পাবার আকাঙ্ক্ষা, তাকে মানুষ ভুলতে পারে নাই। দ্বিতীয় অংশে সেটাই ব্যাখ্যা করেছি, তবে তার একটু অবদান বলেছি, যে স্বাধীনতার স্থপতি তিনি ছাড়া আমাদের স্বাধীনতা পাওয়া সম্ভব হতো না, এমনকি শেষ পর্যন্ত তাকে জীবনও দিতে হয়েছে। তাহলে এইরকম অকুতোভয় একজন দেশপ্রেমিক সৈনিক, তাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা বাঙালির চিরদিন থাকবে, বাঙালি তাকে কখনো ভুলতে পারে নাই। তাই তো মুজিব কবিতায় কবি তাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত কণ্ঠে ঘোষণা করেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে খ নাম্বারের উত্তর তোমরা এখন লিখতে পারবে? খ নাম্বার লিখতে পারবে? জি স্যার। আচ্ছা, জি স্যার। ক খ এই দুটা তোমরা লিখবে। এখন গ আমি বলি, দেখো গ নাম্বার প্রশ্নের নাম কি? গ নাম্বার প্রশ্নের নাম হলো অনুধাবন। গ নাম্বার প্রশ্নের নাম হলো প্রয়োগ, ঠিক আছে? গ নাম্বার প্রশ্নের নাম প্রয়োগ। আচ্ছা, প্রয়োগে কয়টি অংশ থাকবে? প্রয়োগে তিনটি অংশ থাকবে। প্রথম অংশে থাকবে হলো জ্ঞান, দ্বিতীয় অংশে থাকবে অনুধাবন, তৃতীয় অংশে থাকবে প্রয়োগ। আচ্ছা, আমরা বলেছি যে গ নাম্বার প্রশ্ন যখন করবে তখন প্রশ্নের ধরন দেখেই বোঝা যাবে যে এখানে কি সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য তুলে ধরবে, ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে বলা হয়েছে বর্ণিত ঘটনার সাথে মুজিব কবিতার ভাবগত দিক তুলে ধরো। তাহলে এখানে ঘটনা কি? ঘটনা হলো মধুমতি একটা গ্রাম, একটি অবহেলিত গ্রাম, জনসংখ্যা কম তবুও শিক্ষার হার কম হওয়ায় এগুতে পারছে না এই গ্রামটি। রশিদ সাহেব গ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ হলেন, গ্রামটিকে একটি কি করলেন? আদর্শ গ্রামে পরিণত করলেন। তাহলে রশিদ সাহেবের মৃত্যুর পরে এখনো শ্রদ্ধা ভরে তার কীর্তির জন্য, প্রতিটি ঘরে ঘরে তাকে কীর্তির জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলবো? দেখো,
বর্ণিত ঘটনার সাথে, এখানে কিন্তু বলেনি, আমরা উদ্দীপকে বলবো। উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে মুজিব কবিতার, এই শোনো, মুজিব কবিতার কোন দিকটি ভাবগত দিক তুলে ধরো, ঠিক আছে? তাহলে ভাবগত দিক তুলে ধরতে হবে। ভাবগত দিক কি আছে, সাদৃশ্য না বৈসাদৃশ্য? সাদৃশ্য আছে, এটা আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে। আচ্ছা, সাদৃশ্য বৈসাদৃশ্য ভাষা যদি না বোঝো, তাহলে মিল না অমিল, এই জিনিসটাকে তুলে ধরতে হবে। তাহলে এখানে যে ঘটনা দেওয়া আছে মুজিব কবিতায়, মুজিব সম্পর্কে যা বলা হয়েছে, এখানে ভাবগত মিল আছে না অমিল আছে? কে বলতে পারো? অনামিকাই খালি বলবে, অনামিকা সরকার। আর মিল আছে। মিল আছে, তাই না? কে বললো? যেটা বলছো। আচ্ছা, তাহলে মিল আছে। তাহলে আমরা কি বলবো? উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে মুজিব কবিতার, মুজিব কবিতার, দেখো, মুজিব কবিতার নেতৃত্বের দিকটি ভাবগত মিল বা সাদৃশ্য রয়েছে। কোন দিকটি? নেতৃত্বের দিকটি। বাংলা একটা ভূখণ্ড ছিল, কিন্তু পূর্ব পাকিস্তান ছিল, নাকি বাংলা কোথাও থেকে তুলে এনেছেন? শেখ মুজিব আমেরিকাতে বাংলা ছিল, সেখান থেকে তুলে নিয়ে জাহাজে করে নিয়ে এসেছেন, না এখানে ছিল? এখানে ছিল, এটা বুঝতে হবে। ঠিক অনুরূপ ভাবে মধুমতি গ্রামটি ছিল। রশিদ সাহেব কি করেননি? মধুমতি গ্রামটি, মনে করো যে ওই আদমদিঘি থেকে মধুমতি গ্রামটি তুলে নিয়ে এসে ওখানে বসাইছেন, এরকম কি? না, গ্রামটি ছিল, কিন্তু নেতৃত্বের অভাব ছিল, শিক্ষার হার কম, মানুষ কি করতে পারে না, সামনের দিকে যেতে পারে না। তিনি কি করলেন? মানুষদেরকে সংঘবদ্ধ করলেন। এই যে নেতৃত্বের ভাবগত দিক মিল আছে, যোগ্য নেতৃত্ব দিয়েছেন, দেওয়ার পরে গ্রামটিকে কি করলেন? তিনি সমৃদ্ধশালী করলেন, এটাই তার কীর্তি, ঠিক আছে? তাহলে ভাবগত মিল কোনটি? প্রথম অংশে আমরা লিখবো, দেখো জ্ঞানী লিখবো, উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে মুজিব কবিতার কোন দিকটি? নেতৃত্বের দিকটি সাদৃশ্যপূর্ণ, নেতৃত্বের দিকটি মিল রয়েছে। হ্যাঁ, এটার নাম হলো জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক তোমরা লিখতে পেরেছো, 1 নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? এখন এই সূত্র ধরে আমরা কোথায় যাব? এই সূত্র ধরে আমরা চলে যাব অনুধাবনে, ঠিক আছে? এই সূত্র ধরেই কিন্তু অনুধাবনে যাব। তাহলে অনুধাবনে কি করব? অনুধাবনে বলবো যে শেখ মুজিব এই বাঙালিকে কি করেছিলেন? একতাবদ্ধ করেছিলেন। একতাবদ্ধ করে তাদের নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এদেশে অনেক নেতা ছিলেন, তারাও অনেক অবদান রেখেছেন, কিন্তু শেখ মুজিবের অবদান সবচাইতে বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা তার নেতৃত্বের এই গুণাবলী, দিকগুলি এখানে আমরা তুলে ধরবো। এ হলো অনুধাবন। এখন তৃতীয় প্যারাতে আমরা কি লিখবো? আচ্ছা, তৃতীয় ধাপে গিয়ে আমরা লিখবো হলো প্রয়োগ। প্রয়োগ করার সময় আমরা বলেছি আগে কি লিখতে হয়? অনুচ্ছেদ, এখানে যেটা দেওয়া আছে উদ্দীপক, সেটা আগে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকে যাই। উদ্দীপকে আমরা বলবো যে মধুমতি নামে একটা গ্রাম ছিল, গ্রামটি অনুন্নত ছিল, জনসংখ্যা কম, তারপরে অনুন্নত ছিল। অনুন্নত হওয়ার কারণ হলো এখানে শিক্ষার হার খুব কম ছিল, এখানকার মানুষেরা অধিকার বঞ্চিত ছিল। এই অধিকার বঞ্চিত মানুষদেরকে রশিদ সাহেব কি করলেন? একতাবদ্ধ করলেন। একতাবদ্ধ করে তাদেরকে নিয়ে একটি আদর্শ গ্রাম তিনি সেখানে তৈরি করলেন। এই যে অবদান, এই অবদান তার শ্রদ্ধার সঙ্গে মানুষেরা স্মরণ করে। পরবর্তীতে মানুষেরা কি করে? পরবর্তী মানুষেরা তার এই দানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ঠিক অনুরূপভাবে এই কবিতাতেও আমরা একই জিনিস দেখতে পাই, যে শেখ মুজিবের
অবদানকেও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ঠিক আছে? আচ্ছা, তাই বলা যায় এক প্যারাতেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে? তৃতীয় যে প্যারা, এক প্যারাতেই এগুলি লিখতে হবে। আবার যদি চতুর্থ প্যারা করতে চাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, চতুর্থ প্যারা তোমরা করবে না, তৃতীয় প্যারার শেষের দিকে লিখবে যে তাই বলা যায় যে যোগ্য নেতৃত্বের দিকটি উদ্দীপক ও কার ভিতরে, উদ্দীপক এবং কবিতার ভিতরে সাদৃশ্যমান। ঠিক আছে? আচ্ছা, বা মিলগত যে দিকটি রয়েছে সেটি হলো যোগ্য নেতৃত্বের দিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকবার বলি, এটা দেখো, মনোযোগ দিয়ে শোনো, সম্পূর্ণ উত্তরটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমরা বলবো যে উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে মুজিব কবিতার যোগ্য নেতৃত্বের দিকটি সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এটা গেল জ্ঞানমূলক। এখন অনুধাবনে আমরা লিখব যে আমাদের এই দেশ একদিন পরাধীন ছিল, পূর্ব পাকিস্তান নামে পশ্চিম পাকিস্তানের অধীনে পরাধীন ছিল। আমরা ছিলাম শাসিত এবং বঞ্চিত। সেখান থেকে আমাদেরকে কি করলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষদেরকে একতাবদ্ধ করলেন এবং তাদেরকে নিয়ে সংগ্রাম করে বাংলাকে স্বাধীন করলেন। শেখ মুজিবের অবদান তাই তো বাঙালি কখনো ভুলতে পারেনি, পারবে না। ঠিক আছে? আচ্ছা, এই গেল হলো অনুধাবন। আমরা এরপরে আসবো হলো কোনটাতে? তৃতীয় স্তরে। তৃতীয় স্তরে আসবে হলো প্রয়োগে। প্রয়োগে আমরা বলবো যে মধুমতি একটি গ্রাম, গ্রামটি অবহেলিত, যদিও এর জনসংখ্যা কম, তারপরে এখানে কি নেই? কোনো উন্নতি নেই, গ্রামটি অগ্রসর হতে পারে নাই। আচ্ছা, এখানকার মানুষেরা কি ছিল? বঞ্চিত ছিল, অধিকার বঞ্চিত ছিল। কিন্তু রশিদ নামে একজন মহানুভব ব্যক্তি এই গ্রামের, তিনি কি করলেন? গ্রামের সকল লোককে একতাবদ্ধ করলেন, ঐক্যবদ্ধ করলেন এবং গ্রামটির উন্নতি সাধন করলেন। এভাবে গ্রামটিকে তিনি একটি আদর্শ গ্রামে পরিণত করলেন। তাই তো রশিদ সাহেবের এই কীর্তির কথা মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। ঠিক আছে? ঠিক অনুরূপ ভাবে কবিতাতেও আমরা দেখতে পাই। তাহলে আমরা আগে কি বললাম? উদ্দীপক। কিন্তু তৃতীয় স্তরে প্রয়োগ যখন দেখাবো তখন উদ্দীপকটি আমি আগে বলে নিলাম। রশিদ সাহেবের কথাগুলি মধুমতি গ্রামে তিনি কি করেছেন এবং লোকজন তাকে শ্রদ্ধা করে যে স্মরণ করে, এই কথাগুলি নিজের ভাষাতে লিখতে হবে। তোমরা উদ্দীপক তুলে দাও, হু উদ্দীপক তুলে দেওয়া যাবে না। তোমরা এই উদ্দীপকের কথাগুলি নিজের ভাষাতে লিখবে। আমি যেভাবে বললাম নিজের ভাষাতে রশিদ সাহেব কি করেছেন, এরপরে বলবা ঠিক অনুরূপ ভাবে কবিতাতেও আমরা শেখ মুজিবের অবদানগুলিও এরকম ভাবে দেখতে পাই। তাই তো বলা যায় যে শেখ মুজিবের নেতৃত্বের সঙ্গে রশিদ সাহেবের, উদ্দীপকের রশিদ সাহেবের নেতৃত্বের দিকটি সাদৃশ্যপূর্ণ। ঠিক ক্লোজ করে দিবা, এমন একটা বাক্য ওখানে ব্যবহার করবা যে বাক্যটি আমি ব্যবহার করলাম। দেখো যে তাই তো বলা যায়। ঠিক আছে? অথবা সুতরাং শেখ মুজিবের নেতৃত্বের সঙ্গে রশিদ সাহেবের নেতৃত্বের দিকটি এখানে সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এ হলো গ নাম্বার। তাহলে ক, খ এবং গ মুজিব কবিতার এই তিনটি সৃজনশীল তোমাদের বুঝিয়ে দিলাম, সরাসরি উত্তরই আমি বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এই উত্তর তিনটি তোমরা লিখবে, খাতায় লিখবে, খাতা আমাকে সামনে দিন দেখাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে এটা তোমরা লিখবে, ক, খ এবং গ। আচ্ছা, আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আবার অন্য কোনো বিষয় অথবা এটারও কিছু যদি বাকি থাকে, ঘ নাম্বার বাকি আছে, সেটা করার পরে হয়তো আমরা সামনের দিকে যাব। সামনের ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। গুড বাই স্যার। কি ঘুম ধরে? না স্যার, গুড বাই। গুড বাই।